ডিসিশন হবে হসপিটাল থেকে আবার কেয়ার থেকে যে কখন হাদি ভাইকে মুভ করানো হবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আশা করছি আজকেই ভাইয়াকে নিয়ে যাওয়া যাবে বিদেশে। আর যদি শারীরিক অবস্থার কথা বলি তাহলে বলবো হচ্ছে অপরিবর্তিত। যদি আরেকটু এগিয়ে বলি তাহলে আগের থেকেও খারাপ। যখন যে শুরুতে যে অবস্থায় আহ হাদি ভাইকে অপারেশন করা হয়েছিল ডিএমসি তে ঢাকা মেডিকেল কলেজে, সেটার পর থেকে আসলে অবস্থা যেভাবে আমরা আশা করেছিলাম যে হয়তো উন্নতি ঘটবে, সে হয়তো সেইভাবে আসলে উন্নতি ঘটেনি। তো এটাই আর কি, মানে খুব আশার কথা বলতে পারছি না, আমি বলতে পারছি না, শুধু এতটুকুই বলতে পারছি আশাটা এটাই যে মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা যদি আমাদের উপর দয়া করে, রহমত করে এই জাতির উপরে। মহান সৃষ্টিকর্তা দয়া করবেন না, রহমত করবেন না। যে জাতিকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছে, যে জাতির সন্তানরা একাধিকবার তাদের জীবন দিয়ে এই দেশটাকে একটা রুল অব ল, গণতন্ত্র এবং মোটামুটি একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা যুগে যুগে অগণিত মানুষ জীবন দিয়ে গিয়েছে। এবং তারপরে এই দেশের রাজনীতিবিদরা, এই দেশের এলিটরা, এই দেশের দেশদ্রোহীরা তাদের রক্তের উপরে দাঁড়ায় হোলি খেলেছে, সম্পদের পাহাড় তৈরি করেছে এবং বাংলাদেশটাকে বিক্রি করেছে। ৭১-এর পরে এসে শেখ মুজিবুর রহমান এবং তার আওয়ামী লীগ বিক্রি করেছে। এরপরে এরশাদ ঠান্ডা মাথায় কাজটি করে গিয়েছে ইন্ডিয়ার সাথে মিলে। ৯০-এর পরে একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ভুয়া বন্দোবস্তের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিকে সঠিকভাবে পুনঃপ্রবর্তন না করার ফলে সেই সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছে। তারপরের অংশগুলো আমরা জানি। ২০০৬ এসে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে ফাঁদ তারা তৈরি করেছিল, সেই ফাঁদে তারাই পড়েছে এবং তার ফল ছিল শেখ হাসিনা ১৫ বছর বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার একটা রাস্তা তৈরি হওয়ার। ২৪-এ আবার মানুষ রক্ত দিয়েছে, হাদির মতো মানুষদের জন্ম হয়েছে। কিন্তু ২৪-এর পরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্র, সেনাবাহিনীর ওই গুম খুনের সাথে জড়িত ইন্ডিয়ার কাছে দস্তখত করে দিয়ে আসা আর্মির জেনারেল অফিসাররা, পুলিশের কিছু লোক এবং বিএনপির নেতৃস্থানীয় একটা বড় অংশ, এরা সবাই একসাথে মিলে দেশটাকে আবার লুট করতেছে। তাহলে বলাই যেতে পারে যে ৭১-এর পরে শেখ মুজিব এই দেশকে ধ্বংস করেছিল, এবার ৮৪ বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস করছে, তার সরকাররা মিলে। মানে সেখানে ওনার নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমি শুধু জানতে চাই যে এটা যখন ঘটলো ঢাকায়, একদম ঢাকার মাঝামাঝি একদম প্রকাশ্য দিবালোকে এরকম একটা ঘটনা ঘটে গেল, এরপরে ডিএমপি কি কি করেছে? ডিএমপি কি ঢাকার মোড়ে মোড়ে চেক পয়েন্ট বসিয়েছে? ঢাকা থেকে বের হওয়ার যতগুলো রাস্তা ছিল সেখানে কি চেক পয়েন্ট বসিয়েছে? বসিয়ে থাকলে কি কি বসিয়েছে, কবে বসিয়েছে, এটার অ্যাকশন কি হলো? এখান থেকে আমরা কাকে পাওয়া গেল? গোয়েন্দা সংস্থা যদি এখন তারা এই খবর বের করতে পারে যে তারা নাকি ময়মনসিংহ দিয়ে না কোন দিক দিয়ে পালিয়ে তারা আসাম চলে গেছে, এইটা যদি তারা বের করতে পারে, তাহলে এই যে এতটা রাস্তা তারা গেল সেটা তারা কিভাবে বের করতে পারলো না? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি কনক ভাই, হাদির উপরে যে এরকম তার যে প্রাণের একটা হুমকি আছে এটা তো আমরা জানতাম, হাদি জানতো এটা, এবং হাদি একা না, হাদি এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল। হাদি, হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, এরকম কিছু কিছু মানুষের ব্যাপারে তো স্পেসিফিক ইনফরমেশন ছিল, তারা সেটা জানিয়েছিল, বিভিন্ন জায়গাতে অথরিটিকে তারা জানিয়েছিল। সরকার কি ব্যবস্থা নিয়েছে আপনার মনে আছে কিনা জানি না, ২০০২ সালে সম্ভবত যখন ওই যে ডক্টর হুমায়ুন আজাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন হামলা হলো, এরপরে কিন্তু এরকম অনেক মানুষকে, তখন বিএনপি সরকার ক্ষমতায়, এরকম অনেক হাই প্রোফাইল মানুষজনের কাছে সরকার থেকে প্রোঅ্যাক্টিভলি পুলিশ সিকিউরিটি পাঠানো হয়েছে। হুমায়ুন আহমেদ নিজে এটা নিয়ে গল্প লিখেছেন। উনি ওনার যে স্বভাব, উনি যেরকম হিউমার নিয়ে খুবই মজা করে লেখেন, উনি সেভাবেই লিখেছিলেন খুব মজা করে। আমার গল্প, ওনার সেই বইটার নাম মনে নাই, বাট উনি একটা বইয়ে লিখেছিলেন যে উনি একদিন ওনার বাসায়, যে দক্ষিণ হাওয়া যে বাসায় ঢুকে দেখেন একজন আগন্তুক বসা। উনি জিজ্ঞেস করলেন যে আপনি কে? উনি বললেন যে স্যার, আমাকে ডিএমপি থেকে পাঠানো হয়েছে, আমি আপনার সাথে গানম্যান হিসেবে থাকবো। এই রকমের প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা তো আছে বাংলাদেশের নজির, এই বিএনপি গভর্নমেন্টই নিয়েছিল। তো আজকে এত বিপুল জনসমর্থন, তথাকথিত জনসমর্থন নিয়ে যে আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসালাম, তাদের সেই প্রোঅ্যাক্টিভনেসটা কোথায়? যেখানে তারা স্পেসিফিক্যালি জানতো যে এইরকম কিছু মানুষের লাইফ রিস্ক আছে, তারা কি ব্যবস্থা নিয়েছিল আমরা জানতে চাই। আর এটা যে আজকে হাদিকে দিয়ে শুরু হয়েছে, কালকে যে এটা আরেকজন হবে না, সেটার কি কি গ্যারান্টি আছে? আমরা এই জিনিসটা সরকারের কাছে, মানে আমরা জানি না। এখন ওনারা এত কিছু করছেন, কি 16ই ডিসেম্বরের প্যারেডে হাদির ছবি হেলমেটের মধ্যে এঁকে বিডিআর চেয়ারম্যান জাম্প করবেন, ভাই এগুলা করে কি লাভ?
আজকে আপনি প্রধান উপদেষ্টার ওনার ফেসবুকের পেজে হাদির কবিতা আবৃত্তি ভুল করে। এই সরকার কি করলো, এই সরকার কি করলো না, কেন ব্যবস্থা নিচ্ছে না? আসলে এই সরকার কি ব্যবস্থা নেওয়ার জন্য আসছে? এই সরকার কি কোনো কিছুর পরিবর্তন চেয়েছে? এই সরকার কি পুলিশ বাহিনীকে আওয়ামী লীগ মুক্ত করেছে, ইন্ডিয়ার র মুক্ত করেছে, সেনাবাহিনীর কমান্ডিং অফিসারদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চাকরি থেকে অপসারণ করেছে, আমলাতন্ত্রকে পরিষ্কার করেছে, আইনগত কোনো সংস্কার করেছে, ইয়ংদেরকে নিয়োগ করেছে? সরকার তো দৃশ্যত কোনো কাজ করেনি। এখানে একটা জিনিস পরিষ্কার যে পলিটিক্যাল পার্টিস, গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার মিনিস্টার্স অ্যালং উইথ আওয়ামী লীগ অ্যান্ড র, এদের সবার একটা এজেন্ডার মধ্যে খুব একটা এক ধরনের ইউনিফিকেশন আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, যাদের এজেন্ডাটাই নাই, যাদের সকলের এজেন্ডা হচ্ছে একসাথে আওয়ামী লীগের তৈরি করা যে লুটপাট এবং অব্যবস্থা সেটাকে ধরে রাখা, এটাই যদি তাদের এজেন্ডা হয়, তাহলে আপনারা তাদের কাছ থেকে আশা করবেন কিভাবে যে তারা একটা ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে? তারা ব্যবস্থা নেওয়ার জন্য আসেনি। তারা 24-এর মানুষের আকাঙ্ক্ষাকে শেষ করে দিয়ে ব্যবস্থাটাকে আগের মতো ধরে রেখে আরেকটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে চায়। আপনার কাছ থেকে তো এটা আমরা চাই না। আমরা তো চেয়েছিলাম যে আপনি এই মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা কোথায়? মানে সাফায়েত ভাই, ওই যে ধরেন ওই যে মানে নতুন বোতলে পুরান মদ একটা কথা আছে না, ওই আপনি দেখেন এই যে ধরেন নাটকের শেষ কোথায় দেখেন, মানে কলিজা ছেড়ে যাচ্ছে সবার। উপদেষ্টার এক এক উপদেষ্টার চেহারা যদি দেখেন, রেজওয়ানা তো কান্নাকাটি করতেছে, মানে সবার বিষণ্ণ, সবার মানে আপনি ভাই পরীক্ষা দেওয়ার সময় পড়াশোনা করলেন না, পরীক্ষার আগে ফেল করার পরে আপনার একেবারে মানে কান্নাকাটি শুরু হয়েছে, আপনি সুইসাইড করতে যাচ্ছেন, আপনাকে বসানো হয়েছে। যে এই সরকার কোনো অংশে হাসিনার থেকে কম যায় না। পার্থক্য চেরা সবাই ভদ্রলোক হয়ে নাটক করে, আর হাসিনার ওইগুলো পারভার্ট বিকৃত ছিল, অরুচিকর নাটক করতো। নিরাপত্তা ইস্যু যেটা, কনক ভাই আমি সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, এই যে নিরাপত্তা ইস্যুতে আপনি নিজেও তো যুক্তরাষ্ট্রে থাকেন, আপনি জানেন যে এখানে মাহফুজ উপদেষ্টা যে মাহফুজ আলম এসেছিল, নিউ ইয়র্কে তার উপরে হামলা হয়েছে। যখন ইউএনজিএ জেনারেল অ্যাসেম্বলির জন্য যখন তাসলিম জারা আক্তার তারা যখন আসলো, তাদের উপরে হামলা হয়েছে। এবং এগুলা আমাদের গাফিলতিটা কাদের? সরকারের লোকজনদের গাফিলতি, এমবাসির লোকজনদের গাফিলতি, সরকারের গাফিলতি দেখছি। এটার আইনজীবী জামিন 3 মাসে পায় নাই, জামিন 1 মাসে পেয়েছে। এই জামিনের বাণিজ্য এবং জেলে ভরে সেখান থেকে টাকা নেওয়া, এই আওয়ামী লীগের যে পতিত আওয়ামী লীগের যে পতিত অর্থ, সেই অর্থ আত্মসাৎ করাও এই সরকারের ওয়ান অফ দ্য এজেন্ডা। কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। কিন্তু তারা যদি সিস্টেমটা পাল্টায় ফেলতো, যদি ল অ্যান্ড অর্ডার ঠিক হতো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে কাজ করার জন্য তারা সেখানে পুনর্নিয়োগ থেকে শুরু করে প্রশাসনকে নিউট্রালাইজ করতো এবং আইনগত পরিবর্তন আনতো, তাহলে এই ধরনের জামিন বাণিজ্য অথবা পুলিশ ধরতে যাচ্ছে সেখান থেকে টাকা খাওয়ার বাণিজ্য, এটা করা সম্ভব হতো না। এই সকল নানাবিধ জিনিস জড়িত। কাজে কোনোভাবেই এই যা কিছু ঘটতেছে এখানে এই সরকারকে নিরপরাধ তারা পারতেছে না, এই কথা এখনো যারা বলে তারা বোকার স্বর্গে বসবাস করে। ওসমান হাদির হামলাকারীরা বাতাসে মিলিয়ে গেছে, কিন্তু তার আগেও যে প্রশ্নটা সামনে আসে, যেটা নিয়ে বেশিরভাগ মানুষ কথা বলছে না, যে এই ধরনের একজন ছাত্রলীগ করা ওয়ান্টেড অথবা ডাকাতি মামলার আসামি ঢাকা শহরের মধ্যে থেকে এই ঘটনা ঘটেছে এবং এই সময়ে ঘটেছে, এই পিরিয়ডেই ঘটেছে, লাস্ট 1.5 বছরে। তার জামিন পাওয়া, তাকে বিএনপির আইন বিষয়ক উপদেষ্টার তাকে জামিনে মুক্ত করার জন্য কাজ করা, সব কিছু মিলে এবং পরবর্তীতে হাদির একেবারে খুব কাছে থাকে, এটা 1 দিন 2 দিনের ঘটনা মনে হচ্ছে না। সে শুধু মুখ ঢেকে 2 দিন ছিল তা না, মুখ খোলা অবস্থায় একাধিক ভিডিও বা চিত্র তার পাওয়া যাচ্ছে হাদির সাথে। প্রশ্নটা তখন চলে আসে যে
যে ইনকিলাব মঞ্চের কেউই কি তাকে চিনতে পারেনি? সে যে ছাত্রলীগের একজন কর্মী বা নেতা এবং ডাকাতি এবং অস্ত্র মামলার আসামি, এই ব্যাপারটা কি তারা জানতো না? আমার যেটা মনে হয় যে এটা কি সম্ভব? হাদি হয়তো ব্যক্তি হাদি নাও জানতে পারে, কিন্তু তার ইনকিলাব মঞ্চের মানুষদের জানার কথা। তাহলে তারা তাকে বসতে দিল কেন? ছাত্রলীগের ওই ওয়ান্টেড আসামিকেই তারা নিল, সেখানে কি সে টাকা পয়সা দিয়েছিল? এটাও একটা প্রশ্ন। এই পরিমাণ কাছে সে যেতে পারলো কি করে? কিভাবে ঢাকার মতো একটা শহরের ভেতর থেকে কয়েকজন অভিযুক্ত দেশের সীমান্ত পেরিয়ে যেতে পারে? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আরো গভীরে যাব, সেটার মূল সূত্র হলো যমুনা নিউজের একটা এক্সক্লুসিভ রিপোর্ট। আর এই তথ্যগুলোই আমাদের এই নিখুঁত পলায়নের রহস্যভেদ করতে হয়তো সাহায্য করবে। হাদির উপর হামলাকারী ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। আমাদের আজকের লক্ষ্য হলো সেই সূত্রগুলোকে এক এক করে জোড়া লাগানো। আমরা দেখব কিভাবে মিরপুরের অলিগলি থেকে শুরু হওয়া একটা পলায়নের গল্প শেষ হয়েছে সীমান্তের ওপারে, আর এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রভাবশালী চক্র। চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। হামলার ঠিক পরের মুহূর্ত, চারদিকে হইচই, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হচ্ছে, এইরকম একটা পরিস্থিতিতে হামলাকারীরা ঠিক কি করেছিল? তাদের প্রথম পদক্ষেপটা কি ছিল? তাদের প্রথম পদক্ষেপ ছিল গতি, এক মুহূর্ত সময় নষ্ট না করা। রিপোর্ট অনুযায়ী হামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল আর আলমগীর, ওরা খুব দ্রুত মিরপুর এলাকাটা ছেড়ে দেয়। তারা কিন্তু শহরের ভেতরের প্রধান রাস্তাগুলো ধরেনি, যেখানে চেকপোস্ট বসার ভয়টা বেশি, তাই তো? একদম। তারা বেছে নেয় আশুলিয়ার রুট, সেখান থেকে সোজা গাজীপুর। এটা ছিল তাদের পরিকল্পনার বলতে পারেন প্রথম ধাপ। তার মানে শুরু থেকেই তাদের একটা ব্লুপ্রিন্ট ছিল, এটা কোনো হুট করে নেওয়ার সিদ্ধান্ত নয়। কিন্তু গাজীপুর পর্যন্ত তো না হয় গেল, এরপর একটা গাড়ি নিয়ে তো আর সারা জীবন পালানো যায় না। ঠিক এখানেই তাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপটা পরিষ্কার হয়। গাজীপুর থেকে তারা একটা প্রাইভেট কার ভাড়া করে, লক্ষ্য ময়মনসিংহ। কিন্তু মজার ব্যাপার হলো, এই গাড়িটা তাদের মূল বাহন ছিল না, এটা ছিল একটা ধোঁকা। ময়মনসিংহে পৌঁছেই তারা গাড়িটা ছেড়ে দেয় এবং আগে থেকে ঠিক করে রাখা অন্য একটা প্রাইভেট কারে উঠে পড়ে। ও, ক্লাসিক ট্রেল ব্রেক কৌশল। মানে একটা গাড়িকে যখন পুলিশ খুঁজছে তখন তারা পুরোপুরি ভিন্ন আর একটা গাড়িতে। এতে তো তাদের ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক তাই, এবং এই ট্রেল ব্রেক করার ধরনটা লক্ষ্য করার মতো। তারা শুধু গাড়ি বদলায়নি, তারা কিছু দূর গিয়ে গাড়ির ধরনও বদলেছে। প্রাইভেট কার, মোটরসাইকেল। এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য নয়, এটা দুর্গম সীমান্তবর্তী এলাকার জন্য সবচেয়ে কার্যকর একটা কৌশল। এর থেকে বোঝা যায় তাদের পরিকল্পনাকারীরা শুধু পালানোর পথই নয়, এলাকার ভূগোল সম্পর্কেও পুরোপুরি জানত। এই প্রতিটি পদক্ষেপই বলে দেয় এটা কোনো অপেশাদার অপরাধীর কাজ ছিল না। তার মানে এই পলায়নের ছকটা অনেক উঁচু পর্যায় থেকে করা হয়েছে। আচ্ছা, এই দ্বিতীয় গাড়িটা তাদের কোথায় নিয়ে গেল? যাত্রা শেষ কোথায় ছিল? দ্বিতীয় গাড়ির যাত্রা শেষ হয় হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে। জায়গাটা বেশ কৌশলগত, শহরের কোলাহল থেকে দূরে, কিন্তু একেবারে গ্রামের ভেতরেও নয়, অনেকটা নো ম্যানস ল্যান্ডের মতো। আর এখানে তাদের পলায়নের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি শুরু হয়। পেট্রোল পাম্পে গাড়ি ছেড়ে দেওয়া, এটা একটা অদ্ভুত জায়গা। মনে হচ্ছে যেন এখান থেকেই অন্য কারো দায়িত্ব শুরু হওয়ার কথা ছিল। ঠিক যেন একটা রিলে রেস, একজন দৌড় শেষ করে ব্যাটনটা আরেকজনের হাতে তুলে দিচ্ছে। আপনার ধারণা একেবারে সঠিক। রিপোর্ট অনুযায়ী পেট্রোল পাম্পে গাড়ি ছাড়ার পর স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলে করে তাদের রিসিভ করে। এরপর সে তাদের নিয়ে যায় একেবারে সীমান্তবর্তী ভুটিয়াপাড়া এলাকায়। এই মোটরসাইকেল চালকের ভূমিকাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটা প্রাইভেট কার হয়তো সীমান্তের কাঁচা রাস্তা বা সরু পথে ঢুকতে পারবে না, কিন্তু মোটরসাইকেলের জন্য সেটা কোনো ব্যাপারই না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার নিশ্চয়ই এই যে লোকটা তাদের সীমান্তের দোরগোড়ায় পৌঁছে দিল, সে নিশ্চয়ই এখনো ধরা পড়েনি। একদম, সে এখনো পলাতক। আর এটাই একটা শক্তিশালী এবং সুসংগঠিত স্থানীয় নেটওয়ার্কের দিকেই ইঙ্গিত করে। এই লোকটা একা নয়, এর পেছনে আরো অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্ত এলাকা থেকে অন্য দুজনকে আটক করেছে।
ও আচ্ছা। হ্যাঁ, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হয়তো তাদের কাছ থেকেই এই স্থানীয় নেটওয়ার্কের ভেতরের খবরটা বেরিয়ে আসবে কারা এই লোকগুলো, টাকার জন্য কাজ করে নাকি অন্য কোনো আনুগত্য থেকে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুব জরুরি। হত্যা চেষ্টার মতো একটা ঘটনার পর দেশ ছেড়ে পালাচ্ছে, তার প্রথম কাজ তো হওয়া উচিত লুকিয়ে থাকা, তাই না? পরিচয় গোপন করা। অবশ্যই, গা ঢাকা দেওয়াই স্বাভাবিক। কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রে যারা, তারা ভারতে ঢুকেই সেলফি তুলে পাঠিয়েছে। হ্যাঁ, এই সেলফিটাই কিন্তু পুরো ঘটনাকে অন্য একটা মাত্রা দিয়েছে। এই একটা ছবি মানে অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। কিসের জোরে তাদের এত সাহস? কিভাবে তারা এত সহজে সীমান্ত পার হলো? আর কারা ছিল এর পেছনে? ঠিক। আজকের এই আলোচনায় আমরা এই সেলফে দাউদ খান আর তার সহযোগী আলমগীর হোসেন ভারতে ঢোকার পরেই এই সেলফিটা পাঠায়। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের একটা ফেসবুক পোস্ট থেকে এই তথ্যটা প্রথম সামনে আসে। আচ্ছা। আর আমাদের কাছে যে তথ্য আছে তাতে বলা হচ্ছে ছবিটা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছিল। দেখুন, এখানে প্রযুক্তির ভূমিকাটা খুব মজার। যে প্রযুক্তি ব্যবহার করে তারা এই বার্তাটা পাঠাতে চেয়েছিল, সেই প্রযুক্তিই তাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে গেল, তাই তো? একদম। তারা হয়তো ভেবেছিল তারা খুব চালাক, কিন্তু ডিজিটাল দুনিয়ায় তো আসলে কিছুই পুরোপুরি গোপন থাকে না। ঠিক। আর এই প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের কিন্তু প্রস্তুতিও ছিল। রিপোর্টে বলা হয়েছে জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সালকে একটা ভারতীয় মোবাইল নম্বর জোগাড় করে দিয়েছিলেন। ও, মানে সিম কার্ড আগে থেকেই রেডি ছিল। হ্যাঁ, সেই নম্বর ব্যবহার করেই তারা ছবিটা কয়েক জায়গায় পাঠায়। কিন্তু কোনোভাবে একটা নম্বর ইন্টারসেপ্ট করার মাধ্যমে কর্তৃপক্ষ ছবিটা পেয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন, এই নম্বর ইন্টারসেপ্ট করা এটা আসলে কিভাবে কাজ করে? মানে তাদের ফোনে কি আগে থেকে আড়ি পাতা ছিল? খুব ভালো প্রশ্ন। দেখুন, ইন্টারসেপশন বিভিন্নভাবে হতে পারে। একটা সম্ভাবনা হলো তারা যার কাছে ছবিটা পাঠিয়েছে সেই ব্যক্তির নম্বর হয়তো কর্তৃপক্ষের নজরে ছিল। আচ্ছা। অথবা গোয়েন্দা সংস্থার কাছে এমন প্রযুক্তিও থাকতে পারে যা নির্দিষ্ট এলাকার সন্দেহভাজন সিগন্যাল ট্র্যাক করতে পারে। আরেকটা বিষয় হতে পারে ছবির মেটাডেটা, মানে ছবির সাথে যে লোকেশন ডেটা থাকে সেখান থেকেও তথ্য পাওয়া যায়। তার মানে তাদের স্মার্টনেসই তাদের জন্য ফাঁদ হয়ে গেল। ঠিক তাই। প্রযুক্তি এখানে দুই দিকেই এখানে জুলকার নাইন সায়ের যে সব তথ্যগুলো আগে থেকে পেয়ে যাচ্ছে, এটাকে তিনি যেভাবেই দেখান না কেন, এটার আরেকটা মানে হচ্ছে জুলকার নাইন সায়ের এবং এই হত্যাকারী অথবা যারা এর সাথে জড়িত, এদের দুইজনের মাঝখানে আরেকটা অদৃশ্য চ্যানেল আছে। সেই অদৃশ্য চ্যানেলটা কোনো না কোনোভাবে এগুলোর সাথে সম্পর্কিত। তার মানে জুলকার নাইন সায়ের বেহেশত থেকে তথ্য পাচ্ছে না, অপরাধীদের একটা অংশের সাথে তারও কানেকশন আছে। সেই অপরাধীরা হতে পারে বাংলাদেশ ইন্টেলিজেন্সের লোক, পুলিশের লোক, সেনাবাহিনীর লোক, অথবা অন্য কোনো সংশ্লিষ্ট গ্রুপ বা শক্তি যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত, তারাই দিচ্ছে। এবং জুলকার নাইমের রিপোর্টগুলো প্রকাশ করার ভঙ্গি দেখলে মনে হয় সে আসলে ক্রাইমকে ধরার জন্য করছে না, বরং চাঞ্চল্য তৈরি করার জন্য সেও একটা ভূমিকা পালন করছে। বা সে এই অন্য কোনো অদৃশ্য অপশক্তির যে সাজানো নাটক, মানে হত্যা পরবর্তী যে তার যে মনস্তাত্ত্বিক এবং সামাজিক প্রতিফলন, বা সেটাকে ব্যবহার করে সমাজে এবং রাষ্ট্রে যে নেগেটিভিটি তৈরি করা হবে, সেই কাজটা জুলকার নাইন সায়ের করছে জ্ঞানত অথবা অজ্ঞানত আরেকটা অদৃশ্য শক্তির মাধ্যমে। ইনফরমেশনগুলো ইচ্ছা করেই দেওয়া হচ্ছে, যেটা জুলকার নাইন সায়ের রিলে করছে, এবং এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বাংলাদেশের একটা অংশ কাজ করছে। এরা কারা? এরা কি আসলে বাংলাদেশকে রক্ষা করতে চাচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, নাকি সমাজটাকে অস্থির করার জন্য এই ইনফরমেশনগুলো ছড়ায়, তারাও ওদের সাথে কাজ করছে? আমার ধারণা দ্বিতীয় অংশটা সত্যি। পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে বলে গোয়েন্দারা ধারণা করছেন। একাধিক গোয়েন্দা কর্মকর্তা ও তদন্ত সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন সব তথ্য জানিয়েছে নয়াদিগন্ত। ডিএমপির গোয়েন্দা সূত্রে জানা যায়, হাদিকে গুলির সময় বাইকে থাকা আলমগীরের দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করে ডিবি। তারা হলেন মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিব। গতকাল রোববার ভোরে রাজধানীর অদূরে হেমায়েতপুরের জাদুরচর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুজন কিলিং মিশনে অংশ নেয়া যুবলীগ নেতা আলমগীরের খুবই ঘনিষ্ঠ। ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধিক মুঠোফোনে কথা হয়েছে। একটি সূত্র বলছে, আলমগীরের মুঠোফোন থেকে যোগীকে আটক করে ডিবি। তারা হলেন মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিব। গতকাল রোববার ভোরে রাজধানীর অদূরে হেমায়েতপুরের জাদুরচর থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুজন কিলিং মিশনে অংশ নেয়া যুবলীগ নেতা আলমগীরের খুবই ঘনিষ্ঠ। ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধিকবার মুঠোফোনে কথা হয়েছে। একটি সূত্র বলছে, আলমগীরের মুঠোফোন থেকে মিলনের মুঠোফোনে ৭৪ বার যোগাযোগের তথ্য মিলেছে। অপরদিকে হাবিবের মুঠোফোন থেকে আলমগীরের মুঠোফোনে যোগাযোগ হয়েছে ৫২ বার। এদিকে ওসমান হাদিকে ফিল্মি স্টাইলে গুলি করার বিষয়ে আরও চমকপ্রদ তথ্য বেরিয়ে আসছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওসমান হাদিকে গুলি করার আগে এক নারীর সাথে লিভ টুগেদার করতেন। ওই নারীকে হেফাজতে নেয়ার পর গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জানা গেছে, ওই নারীর নাম মারিয়া ওরফে হ্যাপি। আগারগাঁওয়ে একটি বাসায় তারা বসবাস করতেন। হাদিকে গুলি করার আগেই তারা ওই বাসা থেকে সটকে পড়েন। এরপর আলমগীর ও ফয়সাল একটি রিসোর্টে ওঠেন। গোয়েন্দা সূত্র জানায়, ঘরে বসেই বিভিন্ন লোকদের সাথে কথা বলতেন ফয়সাল। ওই কথা আড়ি পেতে শুনতেন ওই নারী। বৃহস্পতিবার যখন কথা বলছিলেন, তখন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় শুক্রবার হাদিকে হত্যা করার। রাতে ওই নারীকে ফয়সাল বলেন, আগামীকাল শুক্রবার এমন এক ঘটনা ঘটবে যাতে পুরো দেশ কেঁপে উঠবে। এদিকে হাদিকে গুলি করার সময় তার সাথে থাকা আরও অনেকে জড়িত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। তাদের ভাষ্য, এ ঘটনার তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে। কারণ হাদির ঘনিষ্ঠ কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছে গোয়েন্দারা। তাদেরও আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে আসা হবে। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালের সামনে হাদির খোঁজ খবর নিচ্ছেন। যেদিন ওসমান হাদিকে গুলি করা হয়, সেদিন তারা মতিঝিল মসজিদের সামনেই দীর্ঘ সময় অবস্থান করেন। তবে রহস্যজনক কারণে ওই এলাকার একটি সিসি ক্যামেরা অকার্যকর দেখা যায়। গোয়েন্দারা ধারণা করছেন সেটি পরিকল্পিতভাবেই অকার্যকর করা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।